করুন আপনি। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় দেশের সবচেয়ে বড় বিপদ হিসেবে এখন উপস্থিত সিএএ এনআরসির প্রয়োগ। এটা সংবিধানের ধর্মনিরপেক্ষতার কয়েকটি মূল ধারা নস্যাৎ করেছে। কি মূল ভিত্তি আমাদের সংবিধানের? ভারত একটি ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, শান্তিপ্রিয় দেশ। এমন দেশ পৃথিবী খুঁজে পাওয়া ভার, যেখানে মূল সুর বিবিধের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। বাস্তবিকই আমাদের বাংলার কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই সুরকে নস্যাৎ করে 2019 সালে ভারতের লোকসভায় বিল আনা হলো, যা ওই সালের 12ই ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত হলো। তার মূল বক্তব্য সিএএ, তার অর্থ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। CAA is an act passed by the Parliament of India by amending the Citizenship Act of 1955 to provide citizenship to Hindus, Buddhists, Sikhs, Jains, Parsis and Christians who came to India from Pakistan, Bangladesh and Afghanistan before 31st December 2014. কিন্তু মুসলিম নৈব চ। সম্পূর্ণ সাম্প্রদায়িক মানসিকতায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপানো এক আইন। সঙ্গে দেশ বিভাগের কারণে ওপার বাংলা থেকে পুনর্বাসিত জনসাধারণের একাংশকে বাংলাদেশি তকমা দিয়ে যদি রাষ্ট্র বহির্ভূত বলে চিহ্নিত করা যায়, অর্থাৎ নতুন করে কাগজপত্র, দলিল, দস্তাবেজ নিয়ে পরীক্ষা দিতে হবে তারা এদেশের প্রকৃত নাগরিক কিনা, না হলে পরবাসী। এর সার্বিক প্রয়োগ হয়েছে অসম রাজ্যে। প্রথম ঝাড়াই বাছাই 50 লক্ষাধিক ডি ভোটার, মানে ডাউটফুল ভোটার। বাদ পড়লেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির উত্তরপুরুষরা, বাদ পড়লেন প্রথিতযশা উপাচার্য, অধ্যাপক সমাজের বিশিষ্ট জনেরা সহ সাধারণ নাগরিকরা, যারা বছরের পর বছর স্থায়ী নাগরিক হিসাবে অসমে বসবাস করছেন। প্রতিবাদের ঝড় উঠল, আবার ঝাড়াই বাছাই হলো। এখন সংখ্যাটা 19 লক্ষাধিক। তার মধ্যে 12 লক্ষাধিক হিন্দু, 1 লক্ষ গোর্খা বা অন্যান্যরা, আর 6 লক্ষ মতো মুসলিম। উগ্র মনুবাদী শক্তি, যারা ঘৃণ্য সাম্প্রদায়িক মানসিকতায় নিম্নবর্ণ ও সংখ্যালঘুদের বিমাতৃসুলভ আচরণে অসাংবিধানিক অধিকারের ধারাগুলিকে অস্বীকার করে তাদের হীন চক্রান্তে কেবল অসমেই এই কাজ করতে গিয়ে কেন্দ্রীয় তহবিলে 1,500 কোটিরও বেশি টাকা খরচ করে যে পরিণতি দাঁড় করানো হলো, তার ভবিষ্যৎ কি বলার অপেক্ষা রাখে না। এরা বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। পরিণতিতে আইন অনুসারে এদের জেল হতে পারে, অথচ দেশেই বিদেশি হিসেবে চিহ্নিত করে রাখা যেতে পারে। অর্থাৎ দেশের অধিবাসী নয়, পরবাসী। এইভাবেই তাদের স্থায়ী বাসস্থান থেকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্প নামক জেলখানায়। একটি ছোট্ট উদাহরণ প্রশ্নটিকে সামনে এনে দেয়। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের সিংয়ের ডাঙ্গা পাড়া, এখানে বাস করে কয়েকটি আদিবাসী পরিবার, মুন্ডা সম্প্রদায়। খুব বয়স্ক 2-1 জনকে প্রশ্ন করে জানা গেছে
তাদের কয়েক পুরুষ আগে বাস ছিল অবিভক্ত বিহারের কোনো এক স্থানে। কিভাবে ঘুরতে ঘুরতে ওখানেই স্থায়ী বসত হয়েছে। বছরের একটা ভালো সময় ওরা বেরিয়ে পড়তো সপরিবারে শিকারে, ভিক্ষাবৃত্তি বা অন্য উপায়ে অর্থ উপার্জন। আবার ফেরে প্রকৃত অর্থে যাযাবরের জীবন। তবে এখন শিকার তেমন হয় না, এখানে চাষবাসের সঙ্গে যুক্ত হয়। সুযোগ না থাকলে বিভিন্ন জায়গায় ঘুরে গাছগাছড়া, কবিরাজি, কান পরিষ্কার করা অথবা ছাগল শুয়োর ইত্যাদি নিয়ে বিভিন্ন জায়গায় চড়িয়ে বেড়ানো। ওদের পাড়ায় গিয়ে জানতে পারলাম অনেকেরই ভোটার তালিকায় নাম নেই। সে বেশ কয়েক বছর আগেকার কথা। সমস্ত কাগজপত্র হয়তো ছিল না। কয়েক বছর আগে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় এক উচ্চপদস্থ আধিকারিক এসেছিলেন তালিকা সংশোধনের তদারকিতে। ঘটনাক্রমে তিনি বিহারের বাসিন্দা। তার কাছে বিষয়টি তুলতে তিনি এখানকার আধিকারিকদের কাছে জানতে পারলেন তাদের কাছে সব প্রয়োজনীয় কাগজপত্র নেই। পাল্টা বললাম, এরা কোনো কালে বর্তমান ভারতবর্ষের বাইরে ছিলেন না, ভারতের মূল নিবাসী। এরা নাগরিকত্বের অধিকার অর্থাৎ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবে কিনা তদন্ত করে সাবস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হোক, এই ছিল আমার প্রস্তাব। মাননীয় আধিকারিক বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। ওই পাড়ায় এরকম 55 জনের নাম ভোটার তালিকায় তখন নথিভুক্ত হয়, মানে পরিবারগুলি ভারতের নাগরিক হলো। সেই সময় প্রায় 127টি পরিবার বসবাসের জন্য প্রত্যেক পরিবারের 2-1 কাঠা করে জমি আছে। 257 জন ভোটার, তার মধ্যে পড়াশুনো করে পুলিশে চাকরি পেয়েছে 4 জন, প্রাথমিক শিক্ষক 3 জন। সিএ এনআরসিতে তাদের কি হবে? একটা বিরাট প্রশ্ন। সিএ এনআরসি বাছাই পর্বে অসমে যে 19 লক্ষাধিক মানুষ চিহ্নিত হলেন, তাদের কি হবে? নির্দিষ্ট ক্যাম্পে ঢোকানো হলো। তারপর তারা কি এক ধরনের নব্য কৃতদাস? রাষ্ট্রের স্বার্থে যখন যেখানে খুশি যেমন খুশি ব্যবহার করা হবে। দেশের মধ্যে পরবাসী। দেশের সামনে এটাই সবচেয়ে বড় বিপদ। একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের ঐক্য, অখণ্ডতা, সার্বভৌমত্ব, শান্তি, সম্প্রীতির পরিবেশ ধ্বংস হবে। বিবিধের মধ্যে মিলনের ভিত্তিকে বাতিল করে দেওয়ার চেষ্টা চলছে। উদ্বাস্তুদের নাগরিকত্বের মতো সহজ, মানবিক, সংবেদনশীল বিষয় নিয়ে প্যাঁচ কষে রস নিংড়ে তৈরি হলো 2019-এর নাগরিকত্ব আইন। শাসকের বুদ্ধির সঙ্গে সাধারণের সংঘাত অনিবার্য হয়ে উঠল। এ বিষয়ে সুপরিচিত চিন্তাবিদ ও সাহিত্যিক মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুরের প্রবন্ধ থেকে পাই। দুর্ভাগ্যজনক বাস্তব হলো এর কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে বাঙালি উদ্বাস্তু প্রসঙ্গ। অস্বীকার করার উপায় নেই, দেশ বিভাগীয় এর উৎস। মৌচাকে ঢিল মেরে দাঁড়িয়ে থাকতে বলা আর ধর্মের ভিত্তিতে দেশকে স্ব স্থানে থাকতে বলার প্রভেদ কিছু নেই। সে পরামর্শ না শুনে পাঞ্জাব নিজেকে রক্তাক্ত করেছিল, আর পরামর্শ শুনে বাংলা আজও উদ্বাস্তু সমস্যায় জেরবার। খণ্ডিত ভারতের অপর অংশ থেকে আসা মানুষের জন্য দুয়ার উন্মুক্ত রাখা অপরিহার্য ছিল। 1955 সালে নাগরিকত্ব আইনে তার সংস্থানও ছিল। 1986 সালের সংশোধনীতে যে অধিকার কিছুটা সংকুচিত হয়। শেখ মুজিবের নৃশংস হত্যাকাণ্ডের পর সে পরামর্শ না শুনে পাঞ্জাব নিজেকে রক্তাক্ত করেছিল, আর পরামর্শ শুনে বাংলা আজও উদ্বাস্তু সমস্যায় জেরবার। খণ্ডিত ভারতের অপর অংশ থেকে আসা মানুষদের জন্য দুয়ার উন্মুক্ত রাখা অপরিহার্য ছিল। 1955 সালে নাগরিকত্ব আইনে তার সংস্থানও ছিল। 1986 সালের সংশোধনীতে সেই অধিকার কিছুটা সংকুচিত হয়।
শেখ মুজিবের নৃশংস হত্যাকাণ্ডের পর পুনরায় বাংলাদেশ থেকে উদ্বাস্তু এলেও সরকার নির্লিপ্তই ছিল। 1971 সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কার শরণার্থীদের নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ, যদিও তা কোনো আইন নয়, এই সময়েও মেনে চলার চেষ্টা হয়। শিক্ষিত সচেতন উদ্বাস্তুরা আইনি পথে নাগরিকপত্র ও জীবিকা খুঁজে নিতে পারলেও বঞ্চনার শিকার হয় সাধারণ পরিবারগুলি। দুর্ভোগ চরমে ওঠে 2000 সাল থেকে। উত্তরাখণ্ডের দিনাজপুর, রুদ্রপুর অঞ্চলে পুনর্বাসন প্রাপ্ত বাঙালি পরিবারের ছাত্রছাত্রীদের ডোমিসাইল সার্টিফিকেট ব্যতি রেখে স্কুল কলেজে ভর্তি নিতে অস্বীকার করা হয়। উড়িষ্যার কেন্দ্রপাড়ার মহাকাল ব্লকে 1551 জনকে দেশ ত্যাগের নোটিশ ধরিয়ে দেওয়া হয়। আন্দামানের কৃষকের ফসলের ক্ষেত ও বাগান ধ্বংস করা হয়। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে পুনর্বাসন প্রাপ্ত কিছু গ্রাম আক্রান্ত হয়। এর মধ্যে অশনি সংকেত নিয়ে উপস্থিত হয় 2003 সালের নাগরিকত্ব আইন। এই আইনেই প্রথম ইললিগ্যাল মাইগ্র্যান্ট শব্দটি প্রযুক্ত হয়। বলা হয়, বৈধ অনুমতিপত্র বা ভিসা নিয়ে যারা প্রবেশ করেননি তারা সকলেই অনুপ্রবেশকারী। তারা নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবেন না। এমনকি তাদের সন্তান এদেশে জন্মালে নাগরিকত্ব পাবে না। আইনানুসারে 1948 সালের 19 জুলাইয়ের পরে আসা সকলেই এর আওতাভুক্ত। এইভাবে আইন বিষয়ে সাধারণের অজ্ঞতার সুযোগ নিয়ে 40-50 বছর ধরে ভোট দিয়ে সরকার গঠন করা নাগরিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো। ভুলে যাওয়া হলো দেশভাগের সময়কার দেওয়া প্রতিশ্রুতি। এই আইনে পশ্চিম পাকিস্তানি উদ্বাস্তুদের যেটুকু ক্ষতির সম্ভাবনা ছিল তার খানিকটা পুষিয়ে দেন 2004 সালে এক স্বতন্ত্র রুল জারি করে। ওই রুলের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান থেকে যেসব হিন্দু পরিবার রাজস্থান বা গুজরাতের নির্দিষ্ট 6টি জেলায় আশ্রয় নিয়েছেন এবং 5 বছর সেখানে বসবাস করেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। আশ্চর্যজনকভাবে বাংলার উদ্বাস্তুদের জন্য এমন ভাবনা থাকে না। উল্টে তাদের ঘুম কেড়ে নেয় নয়া আইনে এনআরসি বা এনপিআর করার পরিকল্পনা। একদিকে নাগরিকত্ব হরণ, অন্যদিকে বেনাগরিক চিহ্নিতকরণ। এই দ্বিবিধ কৌশলের বিরুদ্ধে তারা পথে নামেন। রাজনীতিকরা নিষ্ক্রিয় থাকলেও পাশে হেসে দাঁড়ান মতুয়া নেতৃবৃন্দ। উদ্বাস্তুরা এত আইনের মারপ্যাচ চাননি। দেশ ভাগাভাগিতে কেউ রাষ্ট্রহারা হয়ে যেতে পারেন না। তাদের প্রশ্ন, এই আইন যদি উদ্বাস্তুদের মুশকিল আসান হয় তাহলে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসি তালিকার বাইরে কেনই বা তাদের ঠাঁই ডিটেনশন ক্যাম্পে? কারো কাছে এর কোনো সদুত্তর নেই। 2019 সালেও পশ্চিম পাকিস্তানে উদ্বাস্তু খুঁজে খুঁজে জম্মুতে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই সহানুভূতি দেশের পূর্ব প্রান্তেও বর্ষিত হবে না কেন? পূর্ববঙ্গের উদ্বাস্তু বাংলা ভাগের অসমাপ্ত অধ্যায়। ভাগ যখন আমরা মেনেছি, ভাগ ফলও মেনে নিতে হবে। বন্ধ করতে হবে মানুষকে সন্তুষ্ট করার রাজনীতি। 2 কোটি অনুপ্রবেশকারী উইপোকাদের খুঁজে খুঁজে দেশ থেকে বিতাড়নের হুঙ্কার ছাড়েন যখন অমিত বলশালী নেতারা, কিংবা আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছুই নাগরিকত্বের প্রমাণ নয় বলেন, তখন শুধু মতুয়া বা মুসলিম নয়, লাখখানেক তামিল উদ্বাস্তু, বনাঞ্চলের আদিবাসী এবং ভূমিহীন নিরক্ষর সকল মানুষই শঙ্কিত হন। অসমের দৃষ্টান্ত থেকে বলা যায়, এই আইন নিয়ে যারা উল্লসিত তারাও নিষ্কৃত পাবেন না, কারণ কাগজ তাদের কাছেও নেই। এই কৃত্রিম সংকট থেকে মুক্তির উপায় খোঁজার দায়
তাই সকলেরই। ধর্মীয় বিভেদ, জাতপাতের বিভেদকে পরাস্ত করে ভারতের ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, বিবিধের মধ্যে মিলনের সুরকে রক্ষা করার সংগ্রামে তাই আজ বাংলাকেই সারা দেশের নেতৃত্ব দিতে হবে। সন্দেহ নেই, মাঝে মাঝে বিচ্যুতি ঘটেছে, নীতিগত ভুলও হয়েছে। এখানেই কোনো নিম্ন রুচি সম্পন্ন মানুষ জন্মেছেন যিনি অমর্ত্য সেনের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় বুদ্ধিজীবীকে আক্রমণ করেছেন, যা খুবই দুঃখজনক। তবু একথা দৃঢ়তার সাথে বলা যায়, যারা মেরুকরণের রাজনীতির ঘৃণা ছড়ানোর জন্য সংকীর্ণ কারবারি, বাংলা বলতে যা বোঝায় সেখানে ঘাঁটি গাড়তে চায়, তারা কোনো অবস্থাতেই তা পারবে না। ভারতের সাংস্কৃতিক ও বিজ্ঞান কেন্দ্রিক ভাবনার জগতে বাংলা চিরকাল প্রথম সারিতে থেকেছে। সম্প্রতি মাননীয় শ্রী গোপালকৃষ্ণ গান্ধী এক সংবাদপত্রে একটি নিবন্ধে ভারতের পাঠকদের মনে করিয়ে দিয়েছেন, ভারতের প্রগতিবাদী ভাবনায় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসুর অবদান কতখানি। ইতিহাস যে বাংলাকে ভারতের চিন্তা ও অনুভবে জগতে শিরোমণি করেছে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সাম্প্রদায়িকতা, জাতপাতের রাজনীতি, মুসলমান ও খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের প্রতি বিমাতৃসুলভ আচরণ, যে আচরণ সারা দেশ জুড়ে ঘটেছে, পশ্চিমবঙ্গেও কিছু কিছু ঘটতে আরম্ভ করেছে, যা খুবই উদ্বেগের ও বেদনার। কিন্তু মোটামুটি বাংলার প্রগতিশীল ঐতিহ্য বজায় থেকেছে। সিএএ, এনআরসি মানব না, এর প্রয়োগ করতে দেব না, এই প্রতিরোধ শুরু হোক বঙ্গ থেকে। 2021 সালে যাদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত তারাই এদেশের নাগরিক, না হলে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, লোকসভা, বিধানসভা ইত্যাদির সব নির্বাচন অবৈধ। আগে স্বীকৃত নাগরিক, তারপর তাদেরই নির্বাচিত করার বা হওয়ার অধিকার। এটাকে মেনে নিয়ে তারপর অন্য কথা। যারা এদেশের জন্য এত দিল তারা হবে পরবাসী, নব্যকৃতদাস। দেশ বিভাজন জনিত কারণে যারা তৎকালীন উদ্বাস্তু হিসেবে এদেশে এসেছে, স্থায়ীভাবে বসবাস করেছে, মানব সম্পদ বিকাশে ভূমিকা পালন করেছে, এদেশের নাগরিক হিসেবে নির্বাচক মণ্ডলীর তালিকায় নাম নথিভুক্ত, তারা সবাই এদেশের নাগরিক। তাদের মধ্যে অধিকাংশ দলিত। মুখে যাই থাক, অন্তরের আক্রোশ সেখানে, আর আক্রোশ ধর্মীয় সংখ্যালঘু বাংলার মুসলিমদের উপর। উগ্র হিন্দুবাদী সুরসুরি দিয়ে মনুবাদী ধর্মীয় প্রভুত্ব স্থাপন করা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতি, সর্বত্র উগ্র ধর্মীয় মতবাদের প্রভুত্ব। কিন্তু বাংলার মূল সুর যে অন্যতারে বাধা, সেটাই হোক আগামী দিনে সারা দেশের পথে হোক। এদেশে আমরা যারা বাস করি, তাদের সবার কেউ নয় পরবাসী। এটাই আজকের দিনে ধ্বনিভূত হোক বাংলার মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, সারা ভারতবর্ষের পথপ্রদর্শক হিসেবে এই বিষাক্ত আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।